হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা, অর্থাৎ ক্লাস 11-এর কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তোমাদের সবারই কবিতা নিয়ে একটা বিশেষ চাপের জায়গা থাকে যে আমাদের 100টা গল্প পড়া একটা কবিতার সমান। কিন্তু হ্যাঁ, আজকে আমি যে কবিতাটা পড়াবো, আজকে যেটা আমি আলোচনা করব, এটা তোমরা যদি একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকো, হ্যাঁ আমি এটা বলতে পারি যে কবিতা নিয়ে তোমাদের যে ভয়ের জায়গা, যেটা চাপের জায়গা, যে ডিপ মিনিং জানতে হবে বা আভ্যন্তরীণ মিনিং বা কি কি অর্থ নিহিত আছে, এটা বোঝার একটা চাপের জায়গা থাকে। আমি বলছি হ্যাঁ, আজ থেকে এটা আর সমস্যা থাকবে না যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকো। তাই সময় নষ্ট নয়, আমরা একদম আলোচ্য বিষয়ে যাব। একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়তে হবে, আমাদের বুঝতে হবে এক্সামের জন্য কোনটা বেশি প্রয়োজন, কোনটা বেশি মনে রাখতে হবে। তো কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, আমরা এর আগের ক্লাসে বলেছি যে এটা হচ্ছে একটা সোনেট। তো এই সোনেট কাকে বলে, সোনেটের টাইপ, সোনেটের ইতিহাস, সোনেট ফিচার্স বা ইত্যাদি ইত্যাদি যতটা প্রয়োজন তার চেয়ে বেশি আলোচনা করেছি এর আগের ক্লাসে। যদি সেই ভিডিও কেউ দেখে না থাকো, আমি এখানে ভিডিওর ওই ভিডিওটা দেখে এসো বা ওই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করছি, তারপরে এই ভিডিওটা দেখবে, কারণ ওটা প্রয়োজন আছে এই কবিতাটা বোঝার ক্ষেত্রে। তো প্রথমে বলি, এই কবিতা কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা হচ্ছে একটা সোনেট এবং যিনি লিখেছেন তার নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দেখবে বাংলাতে আমাদের বিভিন্ন কবি আছেন, যেমন কাজী নজরুল ইসলাম, তিনি বিদ্রোহী কবি হিসাবে পরিচিত আছেন। আমাদের জসিমউদ্দিন আছেন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, আমাদের বিভিন্ন কবি বিভিন্ন জন্য পরিচিত আছেন। একই রকম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনিও পরিচিত আছেন রোমান্টিক পোয়েট হিসাবে। আমাদের মধ্যে যে পূর্ব ধারণা থাকে রোমান্টিক মানে কাপল, লাভ অফ কাপল, যেখানে হিরো হিরোইন থাকবে, কিন্তু এখানে এরকম মোটেই বিষয় নয়। এখানে রোমান্টিক মানে লাভ ফর নেচার, লাভ ফর ন্যাচারাল বিউটি। এখানে প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতিকে সম্মান জানানো, প্রকৃতির বিষয়বস্তুকে নিয়ে যারা লেখেন তাদেরকে বলা হয় রোমান্টিক পোয়েট। তো এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি একজন রোমান্টিক পোয়েট ছিলেন, আমাদেরকে এটা বুঝতে হবে যে এই কবিতা, অর্থাৎ আমাদের এই কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই কবিতা লেখার পিছনে কারণ কি? কারণ পৃথিবীতে আমরা যা কিছুই করি না কেন, আমরা হাঁটি, চলি, বসি, খাই, যে কোনো জায়গায় যাই, প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কাজের পিছনে কারণ থাকে। তো এই কবিতা লেখার পিছনেও নিশ্চিতভাবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আমাদের কবি, তারও নিশ্চয়ই কোনো পার্সোনাল বা ইম্পার্সোনাল কারণ আছে। আমাদেরকে সেই কারণটা জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমরা কবিতার বিষয়বস্তু, কবিতার থিম, সাবজেক্ট, যা কিছু মনের মধ্যে প্রশ্ন, সেটা অবশ্যই ক্লিয়ার হবে। তো প্রথমেই বলে রাখি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি একটা কবিতার ডেফিনেশন দিয়েছেন, ওয়ার্ল্ড ফেমাস, যেটা সবাই জানে, তোমাদেরকেও জানতে হবে। সে ডেফিনেশনটা কি না, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। মানে কি স্যার, এত বড় বড় লাইন আপনি বলছেন, মানেটা বোঝাতে হবে। দেখো, পোয়েট্রি বা কবিতা মানে হচ্ছে স্পন্টেনিয়াস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন কবিতা মন থেকে আসবে, ব্রেন থেকে নয়। অর্থাৎ এর আগের এজ, আমাদের ক্লাসিক্যাল এজ বা প্রি রোমান্টিক এজ, ওই এজে পোয়েটদের কবিতা আসতো ব্রেন থেকে, মানে নির্দিষ্ট সিস্টেম, রুলস, রেগুলেশন, সেই নির্দিষ্ট যে
সিস্টেম ছিল, সেই সিস্টেমের বাউন্ডারির বাইরে কেউ বেরোতো না। ব্রেন থেকে কবিতা আসতো, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি বলছেন না, পোয়েট্রি আসবে হার্ট থেকে, হৃদয় থেকে, স্পন্টেনিয়াসলি আসবে, সেখানে ফিলিংস থেকে আসবে। এটা হচ্ছে পোয়েট্রি ডেফিনেশন। তার প্রত্যেকটা কবিতায় আমরা যদি পড়ি সেখানে আমরা পাবো ফিলিংস, সেখানে পাবো স্পন্টেনিয়াস, এটা বুঝতে হবে। তো আমরা যদি তার ডেট অফ বার্থ দেখতে পাবো তিনি 1770 সালে জন্মগ্রহণ করেছেন এবং তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন 1850 সালে। প্রায় 80 বছর তিনি কিন্তু বেঁচে ছিলেন এবং 80 বছরে তিনি অনেক কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। তো আমাদেরকে যদি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো তিনি তার মাকে খুব কম বয়সে হারিয়েছেন এবং তিনি বড় হয়েছেন অ্যাকচুয়ালি তার কাকার কাছে, এটা বুঝতে হবে। এবং যেহেতু তিনি খুব কম বয়সে তার মাকে হারিয়েছেন, তাহলে তার জীবন কিন্তু খুব স্যাকুলেটেড, অর্থাৎ নির্জন, একাকিত্ববোধ ফিল করেছেন। তার চিরসঙ্গী হিসাবে বা তার সাথী ছিল একমাত্র প্রকৃতি, ভগবান। অর্থাৎ তার কবিতার বিষয়বস্তু আমরা পাবো প্রকৃতি, কারণ তিনি জীবনের একটা বিশেষ সময় তিনি কিন্তু প্রকৃতির সাথে কাটিয়েছেন। এটা জানতে হবে, এটা হচ্ছে বিষয়বস্তু জানতে হবে। তো এই কবিতার টাইপ হচ্ছে সনেট। আমরা জানি সনেট দুই রকমের হয়, একটা হচ্ছে ইটালিয়ান সনেট বা যাকে বলছে পেত্রাকান সনেট, এবং অন্য একটি টাইপ হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট। তো এই সনেটটা কিন্তু ইটালিয়ান সনেট বা পেত্রাকান সনেটের আন্ডারে পড়ছে। এবং মনে রাখতে হবে প্রোসোডি যেটা মিটার, এটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। এই তথ্যটা মনে রাখতে হবে, এটা কোন মিটারে লেখা, এটা আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটার মানে কি এটা জানতে হবে, অর্থাৎ 10টা সিলেবেল থাকবে। 10টা সিলেবেল আমরা জানি, ডাই সিলেবেল, ট্রাই সিলেবেল ছোটবেলায় পড়েছি। 10টা সিলেবেল থাকবে এবং সেখানে আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস এই ফরম্যাটে থাকবে। এরপর এই রিটেন ডেট এবং পাবলিকেশন ডেট বিভিন্ন জায়গায় বিভিন্ন মতান্তর দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, যেটা সর্বব্যাপী সবাই যেটা মনে করে সেটা হচ্ছে 31 জুলাই 1802 সালে 31শে জুলাই। আমি আবার বলছি, এটা চাপের জায়গা নয়, এটা বিভিন্ন মতান্তর থাকে, এরকম কনফিউশন কোশ্চেন পরীক্ষায় সাধারণত দেয় না। এই কবিতায় লেখার পিছনে যে ব্যক্তির সবচেয়ে বেশি ক্রেডিবিলিটি, যে ব্যক্তি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার নিজের বোন, অর্থাৎ ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। আমরা পাবো এই কবিতার সেটিং হিসাবে কি পাবো না, তার বোনের সাথে, অর্থাৎ ডরোথি ওয়ার্ডসওয়ার্থ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর্লি মর্নিং, ওই 5টা-6টার সময় ভোর, আমরা কি পাবো না, সে যাচ্ছে একটা জায়গা। সেই জায়গার নাম কি না, ফ্রান্সের একটা জায়গা স্যালিস। সেই সকালবেলায় যখন সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে দিয়ে যখন যাচ্ছে, ঠিক তার নিচে টেমস নদী, লন্ডন টেমস নদী প্রবাহিত যখন হচ্ছে, তখন লন্ডন শহরের যে ওয়াও বিউটি, অর্থাৎ যে অভূতপূর্ব দৃশ্য, সেটা পোয়েটকে একদম মর্মস্পর্শী, অর্থাৎ তাকে একদম পুরো তার যে বিউটি তাকে পুরোপুরি আক্রান্ত করে তুলেছে। এই বিউটিকে কেন্দ্র করে আজকের আমাদের কবিতা আমরা পাব। এবং আরও একটা তথ্য জেনে রাখা প্রয়োজন, না এই কবিতার বিষয়বস্তু বা কবিতাটা আমরা একটা ডায়েরি থেকে পাবো, অর্থাৎ তার এই সিস্টার অর্থাৎ ডরোথি ওয়ার্ডসওয়ার্থের ডায়েরি, যেটা হচ্ছে কি না গ্রাসমেয়ার জার্নাল। এই গ্রাসমেয়ার জার্নাল ডায়েরি থেকে আমরা পাবো। এবং এই কবিতা একটু যদি আমরা ডিপলি বুঝি, আমরা দেখতে পাবো আমাদের পোয়েট এখানে ছোট্ট করে টোন করেছে বা টিটকারি করেছেন
কাদেরকে? না সেই ক্লাসিক্যাল এজ বা প্রি রোমান্টিক এজের সে বিখ্যাত বিখ্যাত বড় মাপের পোয়েটদেরকে। কারণ তিনি তার কবিতায় প্রকৃতিকে যেমন স্থান দিয়েছেন, ঠিক একই রকমভাবে আমাদের সমাজে যে ম্যাটেরিয়ালিজম, যে পাওয়ার, যে পজিশন বা সমাজের সে উচ্চশালী ব্যক্তিদেরকেও ছোট্ট করে হালকা করে টোন করেছেন। তো চাপের জায়গা নেই, যে তথ্যগুলো তোমাদেরকে দিলাম, তোমাদের কাজ কি না খাতায় কিন্তু এগুলোকে পরপর নোট ডাউন করা, কারণ এখান থেকেই এমসিকিউ কোয়েশ্চেন কমন পাবেই পাবে। তাই সময় নষ্ট না করে আমরা চলে আসি কবিতার বিষয়বস্তু, অর্থাৎ কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। দেখো প্রথম লাইনটা শুরু হচ্ছে এবং প্রথম লাইনটা এমফাসাইজ করছে, অতিরঞ্জিত করছে, একটু বাড়িয়ে তুলছে কাকে? না দ্য বিউটি অফ লন্ডন। দ্য বিউটি অফ দ্য লন্ডন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। বাক্যটা খুব সহজ, বুঝতে হবে। বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। কবি সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছেন, বলছে পৃথিবীতে এই রকম, অর্থাৎ লন্ডনের যে বিউটি, লন্ডনের যে সৌন্দর্য, এত সৌন্দর্য এর আগে পোয়েট দেখেননি। অর্থাৎ পৃথিবীতে এর চেয়ে সুন্দর, এর চেয়ে ফেয়ার, এর চেয়ে বিউটি, এর চেয়ে যে স্পন্টেনিয়াস যে বিউটি, এর আগে পোয়েট কোথাও দেখেননি। তাহলে পোয়েট কোথায় দাঁড়িয়ে আছেন? না ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছেন। সেই সৌন্দর্য দেখে পোয়েট বাড়িয়ে বলছেন, অতিরঞ্জিত করছেন যে পৃথিবীতে তিনি এর চেয়ে সুন্দরতম জিনিস আর কোথাও দেখেননি। পোয়েট একটু আরো বাড়িয়ে গিয়ে বলছেন যে, লাইনটাকে পড়ো, কি বলা আছে না, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। লাইনটাকে এইভাবে বলতে হবে, লাইনটাকে গুছোতে হবে না, হি বা হিজ সোল উড বি ডাল ইফ হি কুড পাস বাই। অর্থাৎ যদি কোনো একজন ব্যক্তি, এখন প্রশ্ন আসতে পারে এখানে হি বলা হচ্ছে, তাহলে শুধুমাত্র কি পুরুষতান্ত্রিক সমাজকে বলছে, শুধুমাত্র ছেলেকে বলছে? এটা বুঝতে হবে। কবিতাটা লেখা হচ্ছে 1802। সেই সময় সাধারণত এটা মনে করা হয়, এটা মানতে হবে যে তখনকার সময়ে মহিলারা বাইরে বেরোনোর অধিকার বা রাইট বা প্রকৃতিকে উপলব্ধি করার যে রাইট সাধারণত ছিল না। তো এই জন্য এখানে হিটাও অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ প্যাট্রিয়ার্কিয়াল সোসাইটিকেও আমরা বলতে পারি। তো ডাল উড হি বি অফ সোল, না হি সেই ব্যক্তিটা ডাল হবে। এখানে ডাল মানে অঙ্কে বুদ্ধি কম, ইতিহাসে বুদ্ধি কম, ইংরেজি গ্রামারে বুদ্ধি কম, এই ডাল নয়। এখানে ডাল মানে ল্যাক অফ অ্যাস্থেটিক বিউটি, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করার যে বুদ্ধি, এই বুদ্ধিটা যদি তার মধ্যে থাকবে না। কখন থাকবে না? না যদি সে এই সকালের বিউটি, অর্থাৎ এই ওয়েস্টমিনস্টার ব্রিজের যে বিউটি, এই টেমস নদীর যে বিউটি, এই বিউটিকে যদি সে ইগনোর করে চলে যায়, যদি সে এড়িয়ে চলে যেতে পারে, তাহলে সে ডাল হবে, তার মধ্যে অ্যাস্থেটিক বিউটি নেই। আশা করি বোঝাতে পারলাম। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এখানে ম্যাজেস্টি মানে স্বর্গীয় সৌন্দর্য, ঐশ্বরিক বিউটি। দেখো পোয়েট কিন্তু এমন এমন অ্যাডজেক্টিভ, এমন এমন নাউন ব্যবহার করছে যেটা দিয়ে লন্ডনের বিউটিকে এমফাসাইজ করা হচ্ছে, বাড়িয়ে তোলা হচ্ছে। তার যে নিজস্ব সৌন্দর্য, সেই সৌন্দর্যকে 4 গুণ 5 গুণ বাড়িয়ে দিচ্ছে। বলছে এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই দৃশ্যটা অর্থাৎ সকালের দৃশ্যটা এতটাই মর্মস্পর্শী যেটা যে কোনো ব্যক্তিকেই হৃদয়গ্রাহী করবে, অর্থাৎ তার
ঐশ্বরিক সৌন্দর্যের কথা বলছে। দিস সিটি, এখানে দিস সিটি মানে দ্য সিটি অফ লন্ডন, এই সিটিটা নাও ডথ, এখানে ডথ ওয়ার্ডটা হচ্ছে আর্কেইক ওয়ার্ড, ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। এখানে ডথ মানে ডজ। এই সিটিটা এখন পরিধান করেছে, কি পরিধান করেছে? লাইক এ গার্মেন্ট, যেন একটা পোশাক পরিধান করেছে। দেখো, মনে রাখবে, আমরা যারা মানুষ, আমরা মেকআপ ব্যবহার করি কিসের জন্য? সৌন্দর্য প্রকাশের জন্য, মানুষের সামনে নিজেকে আরো বেশি সুন্দর করে তোলার জন্য, নিজের বিউটিকে অন্যের সামনে ফুটিয়ে তোলার জন্য। কিন্তু পোয়েট বলছেন যে এই লন্ডন শহর একদম ন্যাচারাল বিউটি, তার মধ্যে কোনো স্মুক নেই, একদম ন্যাচারাল বিউটি আছে। সেই ন্যাচারাল একটা গার্মেন্ট পরেছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, সাইলেন্ট অ্যান্ড বেয়ার। দেখো, দুটো অ্যাডজেক্টিভ ইউজ করছে সকালের সৌন্দর্যকে বোঝানোর জন্য। দুটোর মানে সেম, দুটোরই সিনোনিম ওয়ার্ড, সাইলেন্ট অ্যান্ড বেয়ার। সকালের সৌন্দর্য হচ্ছে নিস্তব্ধ, অ্যান্ড বেয়ার ফাঁকা। সকালের সৌন্দর্য কেন নিস্তব্ধ? কারণ সকালবেলায় দেয়ার ইজ নো পিপল, অর্থাৎ সেখানে কোনো চিৎকার চেঁচামেচি নেই, সকালের মানুষের কোনো ভিড় নেই এবং কোনো পলিউশন নেই। এই জন্য দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার। সকালের সৌন্দর্য নিস্তব্ধ এবং ফাঁকা। আশা করি সমস্যা নেই। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাই। দেখবে আমাদের ইংরেজি গ্রামারে একটা ফিগারস অফ স্পিচ পাওয়া যায়, তার নাম হচ্ছে ট্রান্সফার্ড এপিথেট। অর্থাৎ যে জায়গায় অ্যাডজেক্টিভ বসানো দরকার সেই জায়গায় না বসিয়ে অন্য এক জায়গায় বসানো হয় জিনিসটাকে অতিরঞ্জিত করার জন্য। আমরা অনেকে বলি, কি বলি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়েছি। আমরা বলে রাখি যে রাস্তাটা ক্লান্ত, বা ক্লান্ত রাস্তার উপর দিয়ে আমি হাঁটছি। রাস্তাটা ক্লান্ত নয়, পরিবেশটা ক্লান্তকর। তো এখানে দ্য শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাই, এটা বুঝতে হবে। এখানে শিপস অর্থাৎ ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে আছেন এবং তার ঠিক নিচ দিয়ে কি যাচ্ছে না, টেমস নদী। আর সে টেমস নদীর ওপর দিয়ে কিন্তু অনেক জাহাজ ফ্লো হচ্ছে, সেল প্রবাহিত হচ্ছে। টাওয়ার্স, এখানে টাওয়ার্স মানে কিন্তু বুঝতে হবে এটা যে লন্ডন টাওয়ারের কথা বলা হচ্ছে। আর এই লন্ডন টাওয়ারটা 11th সেঞ্চুরি, অর্থাৎ 11th সেঞ্চুরিতে লন্ডন টাওয়ারটা তৈরি করা হয়েছিল, এটাও বা ইনফরমেশন জেনে রাখতে হবে। ডোমস, ডোমস মানে অ্যাকচুয়ালি গম্বুজ। এখানে এই গম্বুজ অর্থাৎ ডোমে সেন্ট পল থাকতেন, সেন্ট পল ক্যাথিড্রাল, ক্যাথিড্রাল হচ্ছে গম্বুজ, অর্থাৎ এই ডোমে কে থাকতেন, সেন্ট ক্যাথিড্রাল থাকতেন। আর টাওয়ার হচ্ছে কি টাওয়ার না, লন্ডন টাওয়ার, যেটা 11th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছে। থিয়েটার অ্যান্ড টেম্পল, থিয়েটার মানে যেখানে অভিনয় মঞ্চস্থ করা হতো, অ্যান্ড টেম্পল মন্দির। এইগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনগুলো দাঁড়িয়ে আছে? শিপ, টাওয়ার, ডোম, থিয়েটার অ্যান্ড টেম্পল লাই, এগুলো দাঁড়িয়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এগুলো দাঁড়িয়ে আছে খোলা আকাশের ওপরে। অ্যান্ড ওপেন আনটু দ্য ফিল্ড, এবং খোলা মাঠের ওপর। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, এই সমস্ত অবজেক্টগুলো, যতগুলো অবজেক্ট আমরা আলোচনা করলাম, এই সমস্তগুলোই ব্রাইট, উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং, চকচক করছে। কোথায়? ইন দ্য স্মোকলেস এয়ার। দেখো, পোয়েট কোথাও বলছে না, পোয়েট ইনডাইরেক্টলি বলছেন
যে সকালের বাতাসটা হচ্ছে স্মুকলেস, অর্থাৎ এখানে কোনো কোলাহল নেই, পরিবেশ শান্ত, স্নিগ্ধ, নরম। অর্থাৎ পোয়েট আবার বলছেন দ্য বিউটি অফ দ্য মর্নিং অফ লন্ডন ইজ ভেরি বিউটিফুল, ইজ পলিউশনলেস। অর্থাৎ সকালের সৌন্দর্য বা সকালের সমস্ত জিনিস চকচক করছে, গ্লিটারিং করছে। কোথায়? ইন দ্য স্মোকলেস এয়ার, এই পলিউশন ফ্রি বাতাসের মধ্যে। আজকের ক্লাসে এটাই থাকছে। পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব। আমি আবারও বলছি, কবিতার বিষয়বস্তু এখনো পর্যন্ত কি পেলাম, পোয়েট প্রত্যেকটা কথাই এমফাসাইজ করছে, এক্সাজারেশন করছে, অতিরঞ্জিত করছে, বাড়িয়ে তুলছে। পোয়েটের মোটো একটাই, দ্য বিউটি অফ লন্ডন ইজ অসম, ওয়াও, এক্সট্রাঅর্ডিনারি। এটা বলার জন্য তিনি প্রথমেই বলেছেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীতে এর চেয়ে আর কোনো দ্বিতীয় সুন্দরতম জিনিস নেই, এটাই অদ্বিতীয়, এটাই ইউনিক। কবি বলছেন যদি তার সৌন্দর্যকে কেউ এড়িয়ে যেতে পারে, কি সৌন্দর্য না অ্যাস্থেটিক বিউটি যদি কেউ এড়িয়ে যেতে পারে, সে আর কেউ নয়, সে হচ্ছে ডাল। এই সৌন্দর্য, এই ঐশ্বরিক সৌন্দর্য যে কোনো ব্যক্তিকেই টাচিং, মর্মস্পর্শী করে তুলবে। এই শহরটা যেন একটা পোশাক পরে আছে। এই পোশাক কিন্তু আর্টিফিশিয়াল পোশাক নয়, ন্যাচারাল পোশাক। সকালের সৌন্দর্য সাইলেন্ট এবং বেয়ার, কারণ সকালবেলায় মানুষের ভিড় নেই, সকালবেলায় কোনো পলিউশন নেই, কোনো কলকারখানা নেই, মানুষের কোনো জমায়েত নেই, শুধু সুন্দর ঠান্ডা নীরব একটা পরিবেশ। এই লন্ডন শহরের ওপর দাঁড়িয়ে আছে জাহাজ, আমাদের লন্ডন টাওয়ার্স, আমাদের ডোমস, যেখানে আমাদের সেন্ট ক্যাথিড্রাল থাকতেন, এছাড়াও থিয়েটার এবং টেম্পলস। এই সমস্তগুলো দাঁড়িয়ে আছে মাঠের ওপরে এবং আকাশের ওপরে। এই সমস্তগুলো চকচক করছে, জলজল করছে ধোঁয়াহীন আকাশ, অর্থাৎ পলিউশন ফ্রি পরিবেশের ওপরে। তো যারা এখনো পর্যন্ত আমার ক্লাসটা সাবস্ক্রাইব করেননি, আমি আবারও বলছি ক্লাসটা দেখো। পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করব। আবারও বলছি, পরীক্ষায় এখান থেকেই কোশ্চেন আসবে।